নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি ইলামবাজার ব্লকের অন্তর্গত রামনগর গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের দুজন সফল চাষি বন্ধুর সাথে, যারা সারা বছর ধরে চাষবাস করে থাকেন। শুধুমাত্র যে চাষবাস তা না, এছাড়াও তারা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত আছেন। তারা নিজেরাই জৈব সার তৈরি করছেন, জৈব পদ্ধতিতে চাষবাস করছেন, নিজেরাই জৈব কীটনাশক তৈরি করছেন, কোনো রাসায়নিক সার তারা ব্যবহার করেন না। এবং বিশেষ করে আদিবাসী সম্প্রদায় মহিলারাও কিন্তু এখানে কাজ করে আজকে সফল হয়েছেন। এই রকম দুজন সফল চাষি বন্ধুকে আমরা আজকে পেয়েছি, তাদের অভিজ্ঞতার কথা আজকে আমরা জানবো। আপনার নাম? নমস্কার, আমার নাম পার্থমান। আমি ইলামবাজার ব্লক থেকে রামনগর গ্রাম থেকে বলছি। আচ্ছা, পার্থ থেকে জানবো যে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের বিশাল একটা জায়গা রয়েছে, এবং শুধুমাত্র জায়গা নয়, জায়গার পাশাপাশি যে মাঠ রয়েছে বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু চাষি বন্ধুরা, বিশেষ করে আদিবাসী সম্প্রদায় যারা স্বনির্ভর গোষ্ঠী যারা মহিলা রয়েছে, তারা কিন্তু দেখতেই পাচ্ছি নিজেরাই জৈব সার তৈরি করছেন এবং জৈব পদ্ধতিতে চাষবাস করছেন। এটা হঠাৎ আপনি এই উদ্যোগটা নিলেন কেন? সাধারণত আমরা মেয়েদের নিয়ে কাজ করি। আমি প্রকৃত একজন কৃষক। আমরা প্রথম রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিই এবং প্রশিক্ষণ নিয়ে আমরা জৈব পদ্ধতিতে কিভাবে চাষবাস করতে হয় তার হিসেবে আমরা সচেতন হই। এরপরে জৈব সার তৈরি করি। প্রথমে আমরা যেমন কেঁচো সার তৈরি করি। কেঁচো সার বিভিন্ন রকমের, মানে আমাদের বাড়িতে যে খোসাগুলো রয়েছে সেই খোসা, গোবর এবং কচুরিপানা, আমাদের দেখছেন অনেক পুকুর আছে, কচুরিপানা আছে, কচুরিপানাগুলো তুলে এনে আমরা ছোট ছোট ভাবে কাটি এবং কেটে সেগুলো একটা জায়গায় পচিয়ে, তারপর আমাদের খড় রয়েছে, দেখছেন খড়গুলো মাটিতে মিশিয়ে ভালো করে পচিয়ে নিয়ে তারপরে আমরা একটা জায়গায় চৌবাচ্চার মধ্যে রাখি। আমার দেখছেন এখানে অনেকগুলি চৌবাচ্চা রয়েছে। একটা চৌবাচ্চা যেন দেখছেন এখানে পচানো হচ্ছে, আর অন্যটা দেখছেন আমি তার প্রসেসটা করছি। মানে এইভাবে আমরা পচাই, তারপরে ঠিক পচানোটা 15 দিন হলে সেটা আমরা মূল চৌবাচ্চাতে নিয়ে যায়। এই মূল চৌবাচ্চাতে নিয়ে যাওয়ার পর আমরা কেঁচো দিই ওখানে। এই আমাদের যেরকম দেশি কেঁচো আছে, আমাদের যেরকম দেশি কেঁচো মানে বলতে আমাদের যেরকম এইখানে গাদা সার রয়েছে, দেখছেন এখানে আমাদের ট্র্যাডিশনাল ভাবে যে চাষ গ্রামের মানুষরা গাদা সার তৈরি করে, সেই গাদা সারের মধ্যে অনেক রকমের কেঁচো আছে। সেই দেশি কেঁচোগুলোকে নিয়ে আমরা কিন্তু এই পুরো এই কেঁচো সারটা তৈরি করছি। এই কেঁচো সারটা আমরা 15 দিন অন্তর অন্তর ওটাকে উপর নিচে করি, এবং উপর নিচে করার পর 45 দিন যখন বয়স হয়ে যায়, তখন 45 দিন অবস্থায় দেখা যায় সারটা ওপরটা পুরো চা পাতা মতন হয়ে যায়। তখন চা পাতা মতন হয়ে যায়, তখন আমরা বুঝি যে সারটা অনেকটাই হয়ে গেছে। তখন আমরা একদিক করে উপর থেকে যেগুলো হচ্ছে সেগুলো একদিকে করে নিই এবং আস্তে আস্তে আবার উল্টো করে সেগুলো একদিকে করি। তাহলে দেখা যায় ওই 50 দিনের মাথায় পুরো সারটা তৈরি হয়ে যায়। এবং সারটা তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে আমরা একটা জায়গায় করি, এবং সেই একটা জায়গায় করে সেটাকে পুরো বাছি, পুরো নিয়ে বিছিয়ে রোদে দিয়ে সারটাকে আলাদা করে নিই এবং কেঁচোটাকে আলাদা করে নিই। এরপরে সেটাকে আমরা চালনি করে ভালো করে চেলে প্যাকেটজাত করি। প্যাকেটজাত করে বাজারে আমরা বিক্রি করি। এবং অতি যেটা হয়, আমরা প্রথমে নিজেদের জমিতে লাগাই, তারপর আমাদের আশেপাশে গ্রামে দিই এবং আশেপাশে পরিবারেরও দিই, এবং তারপরে আমরা বাজারে বিক্রি করি। এই সারের প্রচন্ড ডিমান্ড আছে, এবং আমরা আজকালে দেখছি এখন বিভিন্ন রকমের রাসায়নিক সার বেরিয়েছে, বা রাসায়নিক সার দিলে বিভিন্ন রকমের গাছের ক্ষতি হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে, মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো ধীরে ধীরে আমরা কিন্তু কমানোর চেষ্টা করছি। এবং আমরা প্রথমে 2008 থেকে শুরু করেছি। আজকের দিনে আমরা পুরো ট্র্যাডিশনাল ভাবেই পুরো এই জৈব সার দিয়ে করছি। এছাড়া আমরা বিভিন্ন গাদা কম্পোস্ট করছি এবং বিভিন্ন রকমের জৈব তরল সার তৈরি করছি। সেগুলো দিয়েই আমরা কিন্তু সারের ব্যাপারটা আমরা ম্যানেজ করছি। তো এই যে জৈব সার নিজেরাই তৈরি করছেন, কেঁচো সার তৈরি করছেন, এখন বর্তমানে তো অনেকজন মহিলা কাজ করছে। কোথায় কোথায় কাজ হচ্ছে আপনাদের? 5টা ব্লকে আমরা কাজ করছি: ইলামবাজার, বোলপুর, দুবরাজপুর, নানুর, লাভপুর। এই 5টা ব্লকে আমরা মহিলাদের 1500 মহিলা নিয়ে আমরা কাজ করছি। সবাই কিন্তু নিজেরাই জৈব সার তৈরি করছে? হ্যাঁ, সবাই প্রত্যেকের বাড়িতে নিজে নিজে জৈব সার তৈরি করছে এবং জৈব সার তৈরি করে নিজেদের জমিতে করছে। আচ্ছা, বর্তমানে কতজন আপনার মহিলা কাজ করছে? আমাদের আন্ডারে করছে প্রায় 1500 জন মহিলা একসাথে আমরা কাজ করছি, এবং তাদের যা ফসল হচ্ছে সেই ফসলটা আমরা এক জায়গায় কিনে আমরা আজ ফার্মা প্রোডিউসার কোম্পানি তৈরি করেছি। সেই ফার্মা প্রোডিউসার কোম্পানির মাধ্যমে আমরা বাজারে নিয়ে যাচ্ছি। বিভিন্ন শপিং মল, সুফল বাংলা, আমাদের ওএনডিসি, এই বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা বিক্রি করছি। কিরকম সাড়া পাচ্ছেন এই বীরভূম জেলায়? বীরভূম জেলায় ধাপে ধাপে কিন্তু এখন প্রচুর সাড়া পাচ্ছি, এবং আমরা বোলপুর সারাউন্ডিং এলাকায় জানেন ভালো ভালো লোক আসে, তাদের যারা জৈব সার দিয়ে তৈরি খাবার খুঁজে আর কি, সবজি তারা করে, তারা আজকে সাফিসিয়েন্ট পরিমাণে পাচ্ছে, এবং তাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে আরো চাহিদা বাড়ছে এবং বিভিন্ন মলও তৈরি হচ্ছে। সেই বড় বড় শপিং মলে আমরা এই জৈব পদ্ধতিতে তৈরি প্রোডাক্ট আমরা দিতে পারবো। তো এই যে নিজেরা জৈব সার তৈরি করছেন এবং চাষবাসও করছেন, এখন বর্তমানে কি কি চাষবাস করেছেন এই জৈব পদ্ধতিতে?
এখন তো গ্রীষ্মকালীন পড়ে গেছে, এখন আমরা পুরো বাদামের উপর ফোকাস দিচ্ছি। আমরা এবছরে প্রায় 1,000 জন চাষি একত্রিত হয়ে বাদাম লাগিয়েছি। বাদাম লাগিয়ে পুরোটা বাদাম চাষ করেছি। বাদাম থেকে খোসা বের করে ডাইরেক্ট আমরা বিক্রি করছি, ভিজিয়ে আমরা বিক্রি করছি। এছাড়া বাদাম থেকে আমরা তেল তৈরি করছি, তেল তৈরি করে বাজারে বিক্রি করছি। এবং এই বছরে আমাদের পরিকল্পনা রয়েছে বাদাম তেল তৈরি করা, এবং বাদাম থেকে যে খোলটা হবে সেটা ভালোভাবে করে আমরা পুকুরে দেওয়া, এবং সেই খোলটা আমরা জমিতে প্রয়োগ করা। এইভাবে আমরা জৈব পদ্ধতিতে যেরকম সবজি করছি সেরকম মাছও তৈরি করব, এবং আস্তে আস্তে আমরা প্রাণী পালনের দিকে যাব। এইভাবে আমাদের পরিকল্পনা যে মানুষকে যেটা আমরা পরিষেবা দেবো সেটা যেন সুস্থ এবং ভালো হয় প্রোডাক্ট, এবং তাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, এবং মানুষরা আস্তে আস্তে একটু কম দামেও পাবে, এবং তাদের ভালো খাবারটা, নিট খাবারটা আমরা দেওয়ার প্রয়োগ করছি। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের চাষবাস করছেন, জৈব পদ্ধতিতে চাষবাস করছেন, আপনার কাছে জানবো যে এখন তো জৈব পদ্ধতিতে আপনারা বলছেন বাদাম চাষ করেছেন, এই চাষ পদ্ধতিটা একটু জানবো আমাকে, যে শুরু থেকে শেষ অবধি কীভাবে করেন। আমরা প্রথমে জৈব সার তৈরি করি, যেমন কেঁচো সার আছে, গাদা কম্পোস্ট আছে। আমরা যেরকম বাদাম খোল আছে, মানে আমরা বর্ষাকালে লাগিয়েছিলাম সেটাকে আমরা তেল বের করেছি এবং কিছু খোল রেখেছি, এবং সর্ষে চাষ করেছি সেখানে খোল দিয়ে। এই আমরা জমিতে দেওয়ার এক মাটি তৈরি করি, মাটি তৈরি করার পর এই কেঁচো সার রয়েছে দেখছেন, গাদা কম্পোস্ট রয়েছে, প্রত্যেক জমিতে আমরা দিই। এবং তার সাথে সাথে আমরা এবং বাদাম ফুল আমরা জমিতে দিয়ে ভালোভাবে কর্ষণ করি, মানে ভালোভাবে ট্রাক্টর দিয়ে চাষ করি। এবং চাষ করার পর মাটি যখন প্রিপারেশন হয়ে যায়, বাদামের বীজ আমরা নিয়ে আসি কিনে, এবং সেটা কিনে নিয়ে এসে এবং সেটাকে ছোট ছোট করে অঙ্কুর করে নিয়ে তারপর লাইন দিয়ে আমাদের দেখছেন 5 ফালা রয়েছে এখানে, সে 5 ফালা দিয়ে সুন্দর করে লাইন টেনে একটা একটা 4 ইঞ্চি দূরত্বে দূরত্বে বসিয়ে আমরা কিন্তু লাইন সুইং এর মাধ্যমে পুরো বাদামটা চাষ করি। এই বাদাম চাষ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের দেখেছি, যখন বড় হয় তখন একটু একটু রোগ পোকার উপদ্রব দেখা যায়, আগাছার উপদ্রব। এই জন্য আমরা কিন্তু ওই লাইনের মাধ্যমে প্রথমে যখন লাগাই তখন কিন্তু এটা আমরা জৈব পদ্ধতিতে মালচিং এর সিস্টেম করি। মালচিং মানে আমরা ওই যে বাদাম লাগানোর পর পুরো আমাদের যে ধান কাটার পর যে খড়টা আমাদের পড়ে থাকে জমিতে, সেইটা আমরা কিন্তু ভালোভাবে সংরক্ষণ করে রাখি, এবং সংরক্ষণ করে রাখার পর সেটাকে আমরা জমিতে ভালোভাবে বিছিয়ে দিই, এবং বিছিয়ে দিয়ে সুন্দর করে চাপা দিয়ে দিই। এবারে আস্তে আস্তে জল প্রয়োগ করলে সেটাকে পচে যায়, এবং পচে যাওয়ার পরে সেটা আমাদের আগাছাটা পুরো নিয়ন্ত্রণ হয়ে যায়, এবং আর বীজ হয়নি। এছাড়াও দেখছেন বিভিন্ন রকমের রোগ পোকার উপদ্রব হয়, যেরকম বাদাম গাছে সব থেকে লেদা পোকা। লেদা পোকা হলে জমির যে বাদাম ধরে তখন বাদামটাকে পুরো ফুটো করে মূল অংশটা খেয়ে নেয়। এই জন্য আমরা প্রথম থেকেই আমরা কিন্তু ভালোভাবে টানা ফালে পুরো কর্ষণ করে লেদা পোকা যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে আমরা কিন্তু ওই জমি তৈরি করার আগেই ভালো করে একবার চাষ দিয়ে, ভালো রোদ খাইয়ে, ভালো একটু বিষ প্রয়োগ করে দিয়ে আমরা কিন্তু সেই জমিটা প্রয়োগ করি। তাহলে লেদা পোকাটা মরে গেলেই বাদামের কিন্তু ফলন অনেক অত্যধিক বেশি হবে। এরপর আস্তে আস্তে আমরা দেখছেন স্প্রিংলার সিস্টেম করেছি জমির মধ্যে। অতিরিক্ত জল প্রয়োগ করে গাছ নষ্ট হয়ে যায় এবং জলও অপচয় হয়। সেই জন্য আমরা এই জমিতে দেখছেন জমিগুলোতে স্প্রিংলারের এরিয়ার মাধ্যমে আমরা স্প্রিংলারের ব্যবস্থা করেছি। স্প্রিংলার মানে জলটাকে পুরো ছিটিয়ে দিই আমরা পুরো, মানে স্প্রিংলারের মাধ্যমে। তাহলে আমাদের জলটাও কম লাগে এবং আমার সেচ পদ্ধতিও ভালো হয়। এখন দেখছেন আমরা নতুনত্ব এখন রোগ পোকাটা আমরা এইভাবে নিয়ন্ত্রণ করি। এবার আস্তে আস্তে যখন 35 থেকে 45 দিন হয় তখন আমরা আস্তে আস্তে যেভাবে রোগ দেখি, আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, রবীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী রয়েছে, আমাদের এডি অফিসের স্যারদেরকে নিয়ে যে কোনো রোগ প্রতিরোধ হলে সেগুলো দেখাই, এবং তেনারা আমাদেরকে বলেন যে এই জিনিস প্রয়োগ করো। তখন আমরা এই ড্রোন কিনেছি, দেখেছেন আমরা এফপিসি থেকে, আমরা ফার্মা প্রডিউসার কোম্পানি থেকে ড্রোন কিনেছি। ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা পুরো জমি একটা প্লটে আমরা প্রয়োগ করি, এবং সেই প্লটে একটা প্লটেই পুরো ড্রোনের মাধ্যমে করলে আমাদের সাশ্রয় হয়, এবং অনেকটা দেখা যায় যে চাষিরা উপকৃত হচ্ছে, এবং পরিমাণে খরচাও কমছে। যখন আমাদের গাছ তৈরি হয়ে 90 দিন থেকে 95 দিন হয় তখন আমরা কিন্তু আমাদের উন্নত পদ্ধতিতে আমরা কিন্তু ট্রাক্টরের মধ্যে নতুন যন্ত্র অংশ এনেছি, যাতে বাদাম একবারে তোলা হয় এবং বাদামটাকে তুলে পুরো বাদাম গাছ থেকে বাদামটা আলাদা করা হয়। এরপর আলাদা করার পর সেগুলো আমরা বস্তায় প্যাকেজিং করে আমরা এখানে নির্দিষ্ট পরিমাণে আমরা বিক্রি করি। এখন বর্তমানে বাদাম চাষ করে দেখা যাচ্ছে ধানের থেকে 2 গুণ লাভ হচ্ছে, কোনো ক্ষেত্রে 3 গুণ লাভ হচ্ছে। কারণ ধানে 1 বিঘে জমি চাষ করতে গিয়ে 30 থেকে 35 হাজার টাকার মতন আমাদের লাভ এবং খরচাতে পড়ে যায়। সেখানে আমরা বাদাম চাষ করলে কিন্তু সুন্দরভাবে আমরা বিঘা প্রতি 20 থেকে 25 হাজার টাকা করে নিট লাভ রাখতে পারছি। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে, যেহেতু আমাদের সারের পরিমাণ কম লাগে, যেহেতু আলু আমাদের হয়, আলুর পরে আমরা কিন্তু এই বাদামটা লাগাই, এবং যেটা বীজ বাদাম সেটা কিন্তু আমরা বর্ষাকালীন জমিতে চাষ করে এখন আমরা লাগাই। আচ্ছা, মানে বাজারজাতকরণের কোনো সমস্যা নেই।
না, এখন আপাতত আমাদের বাজারজাতকরণে কোনো সমস্যা নেই এবং ডিমান্ডও আছে প্রচুর পরিমাণে। আমরা এরপরে চেষ্টা করছি গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন লাইজ করে, নাবার্ড রয়েছে, আপনার WBSRLM রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আনন্দধারার মাধ্যমে, যেহেতু আমরা পুরোটা মহিলা নিয়ে কাজ করছি, আনন্দধারার মাধ্যমে কিন্তু আমরা এটাকে বাজারজাত করার জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে সেটাকে আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে এবং সেটাকে আমরা বিক্রি করব এবং সেটাকে ধরুন আমরা যেমন প্রসেসিং এ যাবো, যেমন বাদাম থেকে বাদাম তেল তৈরি হচ্ছে, বাদামটা খোসা ছাড়িয়ে প্যাকেট করে চানাচুর ফ্যাক্টরিতে দেওয়া, এই করলে আমরা কিন্তু এই প্রসেসিং করলে আমরা যে পরিমাণে গোটা বিক্রি করে দিচ্ছি তার ডবল কিন্তু আমাদের লাভ হবে এবং চাষিরা কিন্তু একদিন একটা স্বপ্ন দেখে একটা জায়গায় পৌঁছাবে। আচ্ছা, এই বাদাম চাষটা কোন সময়ে শুরু করেন? বাদামটা দুবার শুরু হয়, বর্ষাকালে একবার হয় এবং এখন গ্রীষ্মকালের একবার হচ্ছে। এই গ্রীষ্মকালে হচ্ছে আমরা ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু করি, মে জুন মাসে শেষ করে আমাদের উঠে যায়। এবারে আমরা ফেব্রুয়ারি মাসে 10 থেকে মার্চ মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু বাদাম সইং করা হয়ে যায়, বপন করা হয়ে যায় বাদাম আমাদের, এবং এটা জুন মাসে 15 তারিখের মধ্যে পুরো বাদাম আমাদের ওঠা হয়। আর জুলাই মাস থেকে আমরা আবার লাগাই, জুলাই শেষ দিক করে, এবং সেটা সেপ্টেম্বর মাসে আমাদের উঠে যায় বাদাম। মানে 3 মাসের ফসল এটা? হ্যাঁ, 90 দিন থেকে 95 দিনের ফসল। আচ্ছা, দুবার তাহলে চাষ করা যেতে পারে? হ্যাঁ, দুবার আমরা আমাদের এখানে চাষ করি, চাষ করা যেতে পারে 3 বার, আমরা আমাদের এখানে দুবার আমরা চাষ করি আমরা। আরেকটা বিষয় জানবো আপনার কাছে, যেটা কোন সময় আপনাদের ফলনটা বেশি হয়, মানে ভালো হয়? আমাদের এই গ্রীষ্মকালীন ফলনটা সব থেকে বেশি হয়, মানে বর্ষাকালীন অনেক অসুবিধা থাকে, জল হয় এবং বাদামে জানেন যখন বাদাম শেষের মুহূর্তে হয়, যখন ফলন তৈরি হয়ে যায়, মানে বাদাম যখন ধরে যায় জমিতে, সেই পরিমাণ যদি আমরা 4 থেকে 5 দিন জলে ডুবে থাকে বাদাম গাছ, তাহলে কিন্তু বাদামগুলো সব অঙ্কুর হয়ে যাবে। অঙ্কুর হয়ে গেলে বাদাম আর বাজারে নেবে, ডিমান্ড নষ্ট হয়ে গেল বাজারটা। সেই জন্য আমরা এই গ্রীষ্মকালে যদি বৃষ্টি হলো, বৃষ্টিটা বেরিয়ে যায়। তো আপনাকে জানবো যে যেহেতু বাদাম চাষ করেন এবং 90 দিনের একটা ফসল এবং খুব কম সময়ের মধ্যে এটা চাষ করা যেতে পারে, খুব বেশি সময় লাগে তাও না, এবং সার বা সেচও খুব বেশি লাগে না, তো মূলত কী ধরনের পরিচর্যা করেন? পরিচর্যা মানে আমরা দেখলেন আমরা প্রথমেই ট্র্যাডিশনাল ভাবে করি, প্রথমেই আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা ধরুন পুরো মালচিং পদ্ধতিতে করি, জৈব পদ্ধতিতে মালচিং যেভাবে করা হয়, পুরো যে খড়টা আমরা মেশিন ধান কাটার পর ওইটাকে পুরো খড়টাকে আমরা নিয়ে রাখি এবং যে জমিতে বাদাম লাগানোর সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু তার পরের দিনে পুরো বাদামের জমিতে পুরো মালচিং করে দিই। এবার মালচিং করলে আগাছা কোনো মতেই হয় না, সেটাকে মালচিং করে দিলে, তারপরে যদি মালচিং দেখা যায় তাহলে আমরা হাত নিড়ান দিয়ে থাকি। অত্যন্ত একটি লাভজনক ফসল এবং আমরা জানি বাদামের একটা চাহিদাও রয়েছে বাজারে খুব বেশি, এবং বাজারজাতকরণের কোনো সমস্যা নেই। চাষি বন্ধুরা কিন্তু সহজেই করতে পারেন। এরকম একজন সফল চাষি বন্ধুর সাথে কথা বললাম, যিনি আজকে বাদাম চাষ করে সফল হয়েছেন। অবশ্যই পার্থবাবুর সঙ্গে আবার আমরা কথা বলবো, তার আগে আমরা একজন সফল মহিলা চাষি বন্ধুকে পেয়েছি, যিনি জৈব পদ্ধতিতেই চাষবাস করেন, নিজেরা জৈব সার তৈরি করেন, জৈব কীটনাশক তৈরি করে কিন্তু আজকে তিনি সফল হয়েছেন। এইরকম একজন দিদির সাথে আমরা কথা বলবো। দিদি, আপনার নাম? নমস্কার, আমার নাম সখী মাল। আচ্ছা, সখীতি, আপনি তো বহুদিন ধরে এই কাজের সাথে যুক্ত রয়েছেন। শুধুমাত্র আপনি না, আপনাদের যে সকল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছে বা আদিবাসী সম্প্রদায়ের মহিলারা রয়েছে, বীরভূমে প্রায় কয়েক হাজার মহিলারা কাজ করছে এবং নিজেরা কিন্তু আজকে সফল হয়েছে। আজকে কেমন লাগছে আপনি এইবার একটা ভালো জায়গায় পৌঁছেছেন? আমাদের তো খুবই ভালো লাগছে, কারণ আমরা নিজেরা বাড়িতে যে ছোট ছোট মানে কিচেন গার্ডেন তৈরি করে আমরা সেখানে সবজি লাগিয়ে সেই সবজি আমরা নিজেরা মানে বাড়িতে কেঁচো সার তৈরি করে সেই সারগুলো দিয়ে আমরা ব্যবহার করছি এবং সেই মানে সবজিগুলো খেয়ে আমাদের কোনো রকম অতটা মানে আমাদের কোনো রকম এতটা আমাদের শরীরে মানে কোনো ক্ষতিকর কোনো কিছু কীটনাশক যাচ্ছে না, এবং সেগুলো আমরা নিজেরা বাড়িতে কিছুটা সবজি লাগিয়ে এবং বাড়িতেও খাই এবং বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতেও আমরা দিতে পারি। তো নিজেরা তো জৈব সার তৈরি করছেন, এই যে অনুপ্রেরণা বা সাহস কোথা থেকে পেলেন? আমাদের এখানে কিছু কিছু ট্রেনিং হয়, সেখানে আমরা গিয়ে আমরা ওখানে এইগুলো আমরা শিখেছি বা ওখান থেকে আমরা কিছুটা সাহস পেয়েছি। আচ্ছা, নিজেরা তো জৈব সার তৈরি করেন, কিভাবে জৈব সার তৈরি করেন একটু জানবো আপনার কাছে। আমাদের বাড়িতে যে সমস্ত সবজির খোসা এবং ডিমের খোসা, তারপর এজোলা, কচুরিপানা, গোবর দিয়ে ভালোভাবে 15 দিন ধরে একটা জায়গায় মানে একটা বানের মধ্যে রাখা হয়, তার মধ্যে দিয়ে গোবর দিয়ে ভালোভাবে রাখা হয় এবং সেটাকে পচায় এবং পচানোর পরে মূল বেডে সেগুলিকে আবার দিয়ে তার মধ্যে কেঁচো দিই। সেটি 30 থেকে 35 দিন রাখার পর দেখি যে এটা উপরের অংশটা চা পাতার মতো হয়ে গেছে, তখন আমরা বুঝি যে কেঁচো সারটা তৈরি হয়ে গেছে। তারপর আমরা কেঁচোটাকে আলাদা করি এবং সারটাকে আলাদা করি, সেই সারটাকে নিয়ে আমরা জমির মধ্যে দিয়ে থাকি। এবং সেখানে ভালো রেজাল্ট পাওয়া যায়?
হ্যাঁ, এখন তো কেঁচো সারের চাহিদাটা খুবই বেশি, কারণ আশেপাশে মানে বাইরের যে সমস্ত লোকজন আসছে তারা তো বেশিরভাগ এই কেঁচো সারের দিয়ে যে সবজিগুলো হয় সেগুলোই মানে চাইছে। আচ্ছা, তো এখন কি কি চাষবাস করেছেন? এখন আমরা যেমন গ্রীষ্মকালীন যে সমস্ত সবজিগুলো চাষ হয় সেগুলোই করছি, যেমন কুমড়ো, খেরো, লাউ, লালতে শাক, শসা, ঝিঙে, তারপরে করলা, এগুলো করে থাকি। এবং সবথেকে ব্যাপার নিজেদের খাওয়া হয়, শরীরকে সুস্থ রাখা হয়, বাজারে বিক্রিও করে, মানে বাজারে বিক্রি করতে গিয়ে কি আপনাদের কোনো সমস্যা হয়? না, বাজারে বিক্রি করতে কোনো সমস্যা হয় না, কারণ এগুলো তো আমরা বেশিরভাগই জৈব সার দিয়ে তৈরি করি। এবং চাহিদা প্রচুর। চাহিদা প্রচুর। আচ্ছা, রোগ পোকার সমস্যা হলে কি জৈব কীটনাশক নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, রোগ পোকার সমস্যা হলে আমরা নিজেরাই ওষুধ তৈরি করি, যেমন কি কি ওষুধ তৈরি করি, নিমাস্ত্র, ব্রহ্মাস্ত্র, আগ্নাস্ত্র, এগুলোই আমরা দিই। নিমাস্ত্রটা তৈরি করি যেমন 3টি উপাদান নিয়ে এটি তৈরি হয়, যেমন নিম পাতা, গোবর, গোমূত্র। প্রথমে আমরা নিম পাতাগুলোকে ভালোভাবে থেতো করে নিই, তারপরে তার মধ্যে অল্প পরিমাণ গোবর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সেটাকে সমপরিমাণ গোমূত্র দিই, ভালোভাবে মিশিয়ে ঢাকনাজাত প্লাস্টিক এবং মাটির জায়গায় 24 ঘন্টার মতো রাখি। 24 ঘন্টার মতো রেখে সেটিকে আবার 4 ঘন্টা অন্তর অন্তর নাড়াচাড়া করি এবং ভালোভাবে সেটিকে মশারি দিয়ে ছেঁকে নিয়ে বোতলে রাখি। সেটিকে ব্যবহার করি কোনো ক্ষতিকারক পোকার ক্ষেত্রে। সেটা পরিমাণটা দিই 1 লিটার জলে 10 ml। আচ্ছা, এই যে নিমাস্ত্র বলছেন, ব্রহ্মাস্ত্র বলছেন, বিভিন্ন ধরনের নামকরণ করেছেন, এর মূলত কি মনে রাখার জন্য এই নামগুলো? হ্যাঁ, এগুলো মনে রাখার জন্যই এই নামগুলোকে আমরা দিয়েছি। আর এগুলো কি বাজারে বিক্রি করেন? হ্যাঁ, বাজারে এগুলো বিক্রি করা যায়। আচ্ছা, তো বিভিন্ন ধরনের তো চাষবাসও করেছেন দেখতেই পাচ্ছি। তো এগুলো করতে গিয়েও তো একটা খরচা দরকার হয়ে থাকে, নিজস্ব একটা পরিশ্রমের দরকার হয়ে থাকে। তো এই খরচা কোথা থেকে পান? খরচা আমাদের পরিবার থেকে কিছুটা না পেলে তো আমরা কোনো কাজই মানে এগোতে পারি না। পরিবার থেকে অবশ্যই দিয়ে থাকে, আমাদেরকে সাহায্য করে থাকে। তো এখন বর্তমানে কতজন মহিলা কাজ করছেন? এখন বর্তমানে আমাদের আমরা যেখানে কাজ করছি সেখানে 100 জন মতন মহিলা আমরা কাজ করছি। তো ভালোই সাড়া পাওয়া যাচ্ছে তাহলে। হ্যাঁ, ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। তাছাড়া আমরা এগুলো করার সাথে সাথে আমরা বাড়িতে যেহেতু হাঁস, মুরগি এবং গোপালন, ছাগল পালন, এগুলো আমরা করে থাকি। আচ্ছা, এগুলো তো মানে সাহায্য পেয়ে থাকেন আপনারা। হ্যাঁ, এগুলো আমরা সাহায্য পেয়ে থাকি। পাশাপাশি আপনার কাছে জানবো যে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা কাজ করছে, আদিবাসী সম্প্রদায় মহিলারা কাজ করছে, জৈব সার নিজেরাই তৈরি করছেন, জৈব কীটনাশক তৈরি করছেন, এবং সবথেকে বড় কেঁচো সার, যেটা চাহিদা খুব বেশি। এখানে তো আপনাদের প্রচুর লাভজনক একটা ফসল আপনারা পাচ্ছেন, যেহেতু জৈব পদ্ধতিতে চাষবাস করছেন, এবং বাজারজাতকরণেও কোনো সমস্যা নেই। আগামী দিনে এটাকে আরও বড় করে করার একটা পরিকল্পনা আমাদের রয়েছে। অবশ্যই বড় করে পরিকল্পনা করার চেষ্টা রয়েছে, কেননা আমরা যেভাবে আমরা এগোতে পারছি আমাদের দেখে আরো আশেপাশের এলাকার মানুষজন যাতে আমাদেরকে দেখে এগিয়ে আসে, যাতে মেয়েরা একটু নিজেদের খরচা নিজেরা চালাতে পারে এবং পরিবারকে একটু সাহায্য করতে পারে। সেজন্য আমরা ভাবছি যে আরো এটাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা কথা বললাম একজন সফল মহিলা চাষি বন্ধুর সাথে, যিনি নিজেই বা নিজেরাই জৈব সার তৈরি করেন, জৈব কীটনাশক তৈরি করেন, এবং আজকে সফল হয়েছে। আমি পার্থবাবুর কাছে একটা প্রশ্ন রাখবো, যে আপনি বিরাট একটা উদ্যোগ নিয়েছেন, ভালো প্রচেষ্টা, বীরভূমে কয়েক হাজার মহিলাই কাজ করছে, এবং পুরোপুরি কিন্তু তারা নিজেরাই জৈব সার তৈরি করে জৈব পদ্ধতি চাষবাস করছেন। কি বলবেন আরও যারা এখনো পর্যন্ত পিছিয়ে আছে, বা যে সকল মহিলা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমরা চাইছি যে মহিলারা, ছেলেরা যেরকম একত্রিত হতে পারছে না কৃষিক্ষেত্রে, দেখবেন চাষবাসের ক্ষেত্রে একত্রিত ভাবে চাষ করতে পারে না, কিন্তু ছেলেদের যেহেতু একত্রিত হতে পারছে না, সেহেতু মহিলারা একত্রিত হয়ে জন্য একটা চাষ পদ্ধতি নির্বাচন করা, চাষের ফসল নির্বাচন করা, এবং একটা প্রোডাক্টকে ভালোভাবে তারপর তৈরি করা, এবং সেটাকে প্রসেসিং করা, এবং সেটাকে একসাথে বিক্রি করা। সেইভাবে করে নিয়ে আমরা আজকে যেরকম একটা ফার্মার প্রডিউসার কোম্পানি করেছি, পুরোটাই মহিলাদের দিয়ে, এখানে কয়েক হাজার মহিলা একসাথে যুক্ত হয়েছে, এবং আস্তে আস্তে সেটা যদি আমরা কোম্পানিটাকে বড় মাপে যেরকম রয়েছে কোম্পানি রয়েছে, ভবিষ্যতে কিন্তু আমরা চেষ্টা করছি ওনাদের মতন না হতে পারলে আমরা বীরভূম থেকে যেন একটা মহিলাদের কোম্পানি হয়, যেখানে আমরা গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতে বা বাইরেও কোনো দেশে আমরা যেন এটা আমাদের পণ্য নিয়ে আমরা বিক্রি করতে পারি। এবং আমরা দেখাতে চাই যে বীরভূমের মহিলারাও যেন একত্রিত ভাবে আমরা ব্যবসা করতে শিখেছি, এবং আমরা নিজের পায়ে নিজেই দাঁড়িয়েছি, এবং আমরা একসাথে ব্যবসা করে ভালো মুনাফা লাভ করতে চাই। সেই জন্য সকল মহিলা চাষিরা বলছি, একত্রিত হন এবং আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা নির্দিষ্টভাবে একটা দিশা দেখিয়ে আজকে
দিনে যেন আমরা সফল হয়েছি, আপনাদেরকে সফলের পথে নিয়ে যাই। খুব খুব ভালো উদ্যোগ আপনাদের। এই প্রচেষ্টা আরও সফল হোক এবং আপনারা যে কাজ করছেন আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে আরও মহিলারা এগিয়ে আসুক, আপনাদের সঙ্গে যুক্ত হোক এবং নিজেরা জৈব সার তৈরি করুক, নিজের পায়ে দাঁড়াক। আর একটা আশার আলো অবশ্যই তারা আরও দেখতে পাবেন। আমরা আজকে এসেছিলাম ইলামবাজার ব্লকের অন্তর্গত রামনগর গ্রামে। আমরা কথা বললাম এই গ্রামের দুজন সফল চাষি বন্ধুর সাথে। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।